অভিযানের সময় আমরা এমন অনেক গল্প বা লোককথার সম্মুখীন হই যা আমাদের মনে একটা গভীর দাগ কেটে দিয়ে যায়। তেমন কিছু গল্প নিয়ে আমাদের এই আয়োজন গল্প অভিযান। আজ গল্প অভিযানে আবারও ফিরছেন H.P. লাভক্রাফট নিয়ে তার এমন এক চরিত্র যার গল্প আপনারা আগেও গল্প অভিযানে শুনেছেন, র্যান্ডলফ কার্টারের জবানবন্দি। যদি না শুনে থাকেন তাহলে অনুরোধ করব এই গল্পটা শেষ হয়ে যাওয়ার পর একবার গিয়ে নিচে ডেসক্রিপশনে বা ওপরে আই বাটন থেকে গল্পটা শুনে নেবেন। আর গল্পটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের গল্পগুলো শোনেন অনেকেই সাবস্ক্রাইব না করেই চলে যান। প্লিজ একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই জিনিসগুলোই আমাদেরকে এগিয়ে যাওয়ার সাহস দেয়। তাহলে চলুন শুরু করছি আজকের গল্প, H.P. লাভক্রাফটের দ্য র্যান্ডলফ কার্টার সিরিজের দি আননেমেবল। আমরা বসেছিলাম একটা সমাধির উপর। 17 শতকের পুরনো, মাটির মধ্যে প্রায় অর্ধেক বসে যাওয়া আর্খামের সেই পুরনো কবরখানায় শরতের এক বিকেলে। কবরখানার ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল একটা প্রকাণ্ড ভেলো গাছ। তার শিকড় প্রায় গ্রাস করে ফেলেছিল একটা সেকেলে নাম মোছা সমাধি ফলককে। যথারীতি তখন আমি কথা বলছিলাম নামহীন জিনিসগুলো নিয়ে। ওই ভেলো গাছটা দেখতে পাচ্ছ মান্টন? মাটির নিচে ওর শিকড় যা টেনে টেনে খাচ্ছে, সেটা কোনো ভালো মালির চেনা জিনিস বলে আমার তো মনে হয় না। যা দেখে মনে হচ্ছে এই পুরনো কবরজাত মাটি থেকে ও কোনো এক অশরীরী খাদ্য টেনে নিচ্ছে। বাজে কথা। 100 বছর ধরে এখানে কাউকে কবর দেওয়া হয়নি। ওই গাছটা ঠিক তাই পাচ্ছে যা একটা সাধারণ গাছ পেয়ে থাকে, মাটি, জল, রোদ। আর সত্যি বলতে কাটা, তোমার এই নামহীন বা যা বলার নয় গোছের কথাবার্তাটা একটা সস্তা কৌশল ছাড়া আর কিছু নয়। একজন লেখক হিসেবে তোমার যা মান, তার সঙ্গে বেশ মানানসই বটে। মানে তুমি প্রতিটা গল্প শেষ করো এমন একটা দৃশ্য বা শব্দ দিয়ে যা দেখে শুনে তোমার নায়ক নিজের ভাষায় হারিয়ে ফেলে, সাহস হারায়, বলার মতো শব্দ খুঁজে পায় না, কোনো কিছুর সঙ্গে তুলনাও করতে পারে না। এটা লেখার একটা কৌশল, প্রতিভা নয়। আমরা জিনিস চিনি 5টি ইন্দ্রিয় দিয়ে, নয়তো ধর্মবিশ্বাস দিয়ে। বড় জোর যদি ধরে নিই আর্থার কনান ডয়েল এসব ব্যাপারে একটু বাড়তি ছাড় দিয়ে গেছেন, যা এই দুটোর কোনোটা দিয়েই ধরা যায় না, তাকে নিয়ে লেখাও যায় না। বড় জোর একটু ভরম করা যায়। এই বন্ধু জোল ম্যান্টনের সঙ্গে আমার এমন তর্ক প্রায়ই হতো। অলস, ধীর গতির, কিন্তু কখনো সহজে না থামা তর্ক। ও ছিল ইস্ট হাই স্কুলের প্রিন্সিপাল, বস্টনে জন্ম আর বস্টনেই মানুষ। আর জীবনের সূক্ষ্ম চাপা সুরগুলোর প্রতি নিউ ইংল্যান্ডের সেই আরামদায়ক বধিরতাটাও ওর মধ্যে পুরোপুরি ছিল। আমার ধারণাটা আসলে সহজ, যা আমরা সরাসরি স্বাভাবিকভাবে অনুভব করি, শুধু তারই কোনো নান্দনিক মূল্য আছে। একজন শিল্পীর কাজ পাঠকের মনে ঝড় তোলা নয়, চমক দেওয়া নয়। তার কাজ রোজকার জীবনটাকে নিখুঁতভাবে যত্ন করে তুলে ধরা, এটা শান্ত আনন্দ দেওয়া। তার মানে তুমি বলছো কল্পনার কোনো জায়গা নেই? আমি বলছি কল্পনারও একটা সীমা থাকা উচিত। আশ্চর্যের কথা কি জানো, তুমি যেসব অতিপ্রাকৃত জিনিস নিয়ে লেখো তার অনেকটাই আমি তোমার চেয়ে বেশি বিশ্বাস করি। কিন্তু বিশ্বাস করা আর সেটাকে সাহিত্যের যোগ্য মনে করা এই দুটো আলাদা জিনিস। আমার কাছে সব জিনিসের একটা মাপ আছে, একটা কারণ আছে, একটা ফল আছে। মন মাঝে মধ্যে যেসব অদ্ভুত অগোছালো জিনিস দেখে বা অনুভব করে তা আমি অস্বীকার করি না, কিন্তু কোথাও একটা সীমা টেনে দিতেই হয়, নয়তো সব কিছু এলোমেলো হয়ে যায় কাটা। আর সত্যি বলতে আমি প্রায় নিশ্চিত
নামহীন বলে সত্যি কিছুই হয় না। কথাটা শুনতেই কেমন অদ্ভুত লাগে। নামহীন কোনো কৌশল নয় ম্যান্টন, ওটা একটা ডায়াগনোসিস। এটা কোনো কাজের কথা নয়। আমি ভালোই জানতাম একজন গোড়া দিনের আলোয় বিশ্বাসী মানুষের সঙ্গে কল্পনা বা অধিবিদ্যা নিয়ে তর্ক করাটা আসলে অর্থহীন, কিন্তু সেই বিকেলের দৃশ্যটাই যেন আমাকে আরও জেদি করে তুলল। ভাঙা সমাধিফলক, পুরনো গাছ, চারপাশে ছড়িয়ে থাকা ডাইনি পোড়ানো শহরের সেকেলের ছাদ, সব মিলিয়ে আমার লেখালেখির পক্ষে দাঁড়াতে ইচ্ছে করল। আর তাই আমি পাল্টার আক্রমণ শুরু করলাম, একেবারে ওর নিজের এলাকায় গিয়ে। তুমি তো অতিপ্রাকৃতে আমার চেয়েও বেশি বিশ্বাস করো ম্যান্টন, শুধু স্বীকার করতে চাও না যে সেটা সাহিত্যের যোগ্য। তুমি অর্ধেক বিশ্বাস করো মৃত্যুপথযাত্রী মানুষের মুখ শত মাইল দূরেও ভেসে উঠতে পারে। তুমি বিশ্বাস করো পুরনো জানলা তার সামনে সারা জীবন বসে থাকা মানুষের ছাপ ধরে রাখে। ও সব ঠাকুমার ঝুলি। যা শুনে তুমি বড় হয়েছ আর কোনোদিন পুরোপুরি ভুলতে পারোনি। আচ্ছা বলো তো, একজন মৃত মানুষ যদি তার মুখ, তার ছবি সারা পৃথিবীতে বা শতাব্দীর ওপারে পাঠিয়ে দিতে পারে, তাহলে এটা অসম্ভব কেন হবে যে পুরনো বাড়িগুলো এখনো অদ্ভুত সচেতন কিছু একটায় ভরে থাকতে পারে? একটা পুরনো কবরখানা কেন তার ভয় পাওয়া মানুষদের অশরীরী চেতনায় ভরে থাকতে পারবে না? আত্মা যদি বস্তুর কোনো নিয়ম না মানে, তাহলে অদ্ভুত অদ্ভুত আকারে বা আকারহীন হয়ে মৃতদের কিছু একটা বেঁচে থাকতে পারবে না কেন? এমন কিছু যা দেখলে একজন মানুষের কাছে একেবারে সম্পূর্ণভাবে নামহীন মনে হবে। সাধারণ বুদ্ধি জিনিসটা বেশিরভাগ সময় কল্পনার অভাব আর মাথা না খোলা গোয়ার তুমি ছাড়া আর কিছুই নয়। এরপর তুমি বলবে সাধারণ বুদ্ধি মানে কল্পনার অভাব। আমি ঠিক সেটাই বলতে যাচ্ছিলাম। সন্ধ্যা নেমে এলো, কিন্তু আমরা কেউ নড়লাম না। আমাদের বসার জায়গাটা বেশ আরামদায়ক ছিল, আর আমি জানতাম আমার এই বাস্তববাদী বন্ধু পেছনের ভাঙা শিকড়ে ফাটা ইটের দেওয়াল নিয়ে মাথা ঘামাবে না বা পাত্তা দেবে না সেই গাঢ় অন্ধকারের দিকে, যেখানে দাঁড়িয়েছিল একটা জীর্ণ পরিত্যক্ত 17 শতকের বাড়ি, আমাদের আর সবচেয়ে কাছের আলো জ্বলা রাস্তার মাঝখানে। তাহলে প্রমাণটাই বলি, যেটাকে তুমি সবচেয়ে বেশি নাকচ করেছিলে, আমার দ্য অ্যাটিক উইন্ডো গল্পটার পেছনের আসল প্রমাণ। বলো তাহলে। গল্পটা ছাপা হয়েছিল 1922 জানুয়ারিতে ভেসপার্স পত্রিকায়। দক্ষিণে আর প্যাসিফিক কোস্টে ভীতু পাঠকদের অভিযোগে ম্যাগাজিনটা দোকান থেকে তুলে নেওয়া হয়েছিল, কিন্তু নিউ ইংল্যান্ডের গায়ে সেটা কোনো আঁচড় কাটল না। এখানকার লোক শুধু কাঁধ ঝাঁকিয়ে বলল, বাড়াবাড়ি। কারণ এটা শুরু থেকেই জীববিজ্ঞানের দিক থেকে অসম্ভব। কটন ম্যাথরের পাগলাটে গ্রাম্য গুজবের আরেকটা চেহারা, যা তিনি নিজের এলোমেলো ম্যাগনেলিয়া ক্রিস্টি আমেরিকানা বইতে ঢুকিয়ে দিয়েছিলেন। এতটাই দুর্বল যে তিনি নিজেও যে গ্রামে ঘটনাটা ঘটেছিল তার নামটা লিখতে পারেননি, সাহস পাননি। ম্যাথার শুধু লিখেছিলেন যে জিনিসটা জন্ম হয়েছিল, এইটুকুই। বাকিটা, সেটা বড় হওয়া, রাতের মানুষের জানলায় উঁকি দেওয়া, শতাব্দী ধরে একটা বাড়ির চিলেকোঠায় শরীরে আর আত্মায় লুকিয়ে থাকা, সেটা আমি জুড়েছি। আর সেটাই তো আসল সমস্যা। একজন সস্তা সেন্সেশনালিস্ট ছাড়া আর কেই বা এসব ভাববে?
ম্যাথরের সামান্য একটা টুকরো লেখাকে টেনে হিচড়ে তুমি একটা গোটা দানব বানিয়ে ফেলেছ। এটা স্রেফ বাজে লেখা কাটা, একজন উড়নচণ্ডী খামখেয়ালি লেখকের কাজ। তবু আমি থামলাম না। বললাম 1706 সাল থেকে 1723 সালের মধ্যে লেখা একটা পুরনো ডায়েরির কথা, আমার নিজের পূর্বপুরুষের ডায়েরি। এখান থেকে মাইলখানেকও দূরে নয় এমন জায়গায় পারিবারিক কাগজপত্রের মধ্যে খুঁজে পাওয়া। বললাম সেই ডায়েরিতে লেখা আমার পূর্বপুরুষের বুকে পিঠে থাকা দাগের কথা, যা সত্যি, যা একেবারেই মিথ্যে নয়। বললাম ওই অঞ্চলের মানুষদের মধ্যে বংশ পরম্পরায় চলে আসা ভয়ের কথা। আর বললাম 1793 সালে যে ছেলেটা ওই পরিত্যক্ত বাড়িতে ঢুকে কিছু চিহ্ন খুঁজতে গিয়েছিল, তার পাগল হয়ে যাওয়াটা কোনো কল্পিত পাগলামি ছিল না। এটা সত্যি একটা ভয়ঙ্কর অপার্থিব জিনিস ছিল। তাতে আশ্চর্যের কিছু নেই যে ম্যাসাচুসেটসের পিউরিটন যুগ নিয়ে ভাবলে সংবেদনশীল মানুষ আজও শিউরে ওঠে। সেই সময়ের নিচে ঠিক কি চলছিল তার খুব সামান্যই আমরা জানি, অথচ মাঝে মধ্যে যা একটু একটু বেরিয়ে আসে তা এক ভয়াবহ এবং পচে ওঠা জিনিস। ডাইনি বিচারের সেই আতঙ্ক তো সেই যুগের চাপা পড়া মস্তিষ্কে কি ফুটছিল তারই একটা ক্ষীণ আলো, আর তাও নিতান্তই সামান্য। সেখানে সৌন্দর্য ছিল না, মুক্তি ছিল না, সেটা বোঝা যায় সেকালের বাড়িঘর দেখলে, সেকালের যাজকদের বিষাক্ত ধর্মোপদেশ পড়লে। সেই মরচে ধরা শিকল বাঁধা মনের ভেতরেই লুকিয়েছিল ভয়ঙ্কর বিকৃত শয়তানি। এটাই ছিল সত্যি অর্থে নামহীনের চরম রূপ। ও আচ্ছা। কটন ম্যাথা তা সেই 6 নম্বর বইতে, যা অন্ধকারে বসে পড়া উচিত নয়, কোনো শব্দ লুকোন নেই। একজন ইহুদি কবির মতো কঠোর গলায় তিনি লিখেছিলেন এক জন্তুর কথা, যে জন্ম দিয়েছিল এমন কিছুকে যা জন্তুদের চেয়েও বেশি কিন্তু মানুষের চেয়ে কম। দাগ পড়া চোকালা একটা জিনিস, আর সেই মাতাল চিৎকার করতে থাকা হতভাগ্য মানুষটার কথা, যাকে ফাঁসি দেওয়া হয়েছিল শুধু ওই একটা দাগ পড়া চোখ থাকার অপরাধে। ফাঁসি শুধু চোখের জন্য? ম্যাথর এর বেশি বলেননি। হয় তিনি জানতেন না বাকিটা, নয়তো জানতেন আর বলার সাহস পাননি। অন্য অনেকে জানতো কিন্তু বলেনি। চিলেকোঠার সিঁড়ির দরজায় কেন তালা মারা থাকতো, কেন একজন নিঃসন্তান ভাঙাচোরা তেতো হয়ে যাওয়া বুড়ো মানুষ তার এড়িয়ে চলা কবরের পাশে একটা ফাঁকা নাম না লেখা পাথর বসিয়েছিল, তার কোনো প্রকাশ্য উত্তর নেই ম্যান্টন। শুধু কিছু আধবলা এলোমেলো লোককথা আছে যা শুনলে সবচেয়ে ঠান্ডা রক্ত জমে যায়। এসবের পুরোটাই লেখা আছে সেই পূর্বপুরুষের ডায়েরিতে, যা আমি খুঁজে পেয়েছিলাম। সব চাপা ইঙ্গিত, সব গোপন গল্প, দাগ পড়া চোকালা কিছু একটাকে রাতের জানলায় বা জঙ্গলের ধারে পরিত্যক্ত মাঠে দেখার গল্প। একটা অন্ধকার উপত্যকার রাস্তায় কিছু একটা আমার পূর্বপুরুষকে ধরেছিল, বুকে রেখে গিয়েছিল শিঙের দাগ, পিঠে বাঁদরের মতো নখের আঁচড়। আর যখন লোকেরা মাটিতে পায়ের ছাপ খুঁজেছিল, পেয়েছিল
দুটো জিনিসের মিশ্রণ, চেরা খুর আর অনেকটা মানুষের মতো থাবা। এরকম আর কেউ দেখেছিল? একবার এক ডাকবাহক শপথ করে বলেছিল ভোর হওয়ার ঠিক আগে মেডোহেলে সে একজন বুড়োকে দেখেছিল কিছু একটার পেছনে ছুটতে, ডাকতে ডাকতে, একটা লাফাতে লাফাতে চলা বিকৃত আকারের নামহীন কিছু। আর অনেকে তার কথা বিশ্বাসও করেছিল। 1710 সালে সেই একই বুড়ো তার নিজের বাড়ির পেছনের কবরখানায় সমাধিস্থ হয়, সেই ফাঁকা নাম না লেখা পাথরের ঠিক পাশেই। ওপরে চিলেকটার দরজাটা আর কখনো খোলা হয়নি ম্যান্টন। পুরো বাড়িটা তেমনই পড়ে থাকে, ভয়ে ভরা, পরিত্যক্ত। বাড়িটা যখন শব্দ করত, লোকজন ফিসফিস করত আর কাঁপত। তারা আশা করত যেন চিলেকোঠার তালাটা কখনো খুলে না যায়। তারা আশা করা বন্ধ করে দিয়েছিল যেদিন চার্চে ঘটনাটা ঘটল। একটা প্রাণও আস্ত বেরোয়নি সেদিন ম্যান্টন, একটা প্রাণও গোটা অবস্থায় বেঁচে বেরোয়নি। বছরের পর বছর ধরে লোককথাগুলো একটা ছায়া ছায়া চেহারা নিয়েছে। আমার মনে হয় জিনিসটা যদি সত্যিই জীবন্ত কিছু হয়ে থাকে, ততদিনে সে মরেই গিয়েছে। কিন্তু স্মৃতিটা রয়ে গেছে, আরো ভয়ঙ্কর, কারণ সেটা এত গোপন। এই গল্প বলার সময় ম্যান্টন একদম চুপ হয়ে গিয়েছিল, আর আমি বুঝতে পারছিলাম আমার কথাগুলো ওকে নাড়া দিয়েছে। ও হাসেনি, থামায়ওনি, বরং বেশ গম্ভীর হয়ে জিজ্ঞেস করল, 1793 সালে যে ছেলেটা পাগল হয়ে গিয়েছিল তার কথা। তোমার গল্পের সেই ছেলেটা ওই বাড়িতে গিয়েছিল কেন? কারণ তুমি নিজেই বিশ্বাস করো ম্যান্টন যে পুরনো জানলা তার সামনে বসে থাকা মানুষদের ছাপ ধরে রাখে। ও গিয়েছিল চিলেকোঠার সেই কাঁচগুলো দেখতে, কারণ শোনা যেত ওখান দিয়ে কিছু একটা দেখা যায়। ফিরে এসেছিল পাগলের মতো চিৎকার করতে করতে, আর কখনো সুস্থ মাথায় বলতে পারেনি যে সেদিন ওই কাঁচগুলোতেও কি দেখেছিল। ধরে নিলাম তোমার কথা মতো এরকম একটা অস্বাভাবিক জীব সত্যি ছিল, তবু কাটা প্রকৃতির সবচেয়ে বিকৃত রূপকেও তো নামহীন হতে হয় না? বিজ্ঞান দিয়ে যা বর্ণনা করা যায় না, এমন কিছু নাও হতে পারে সেটা। ওর যুক্তির স্বচ্ছতা আর জেদ দুটোই আমাকে মুগ্ধ করল। তাই আমি বুড়োদের কাছ থেকে জোগাড় করা আরও কিছু কথা যোগ করলাম। বললাম, পরের দিকের লোককথাগুলো আরো ভয়ঙ্কর, আরো দানবীয় রূপের কথা বলে। এমন সব প্রেতমূর্তি যাদের মধ্যে কিছু চোখে দেখা যেত আর কিছু শুধু ছোঁয়া যেত, যারা চাঁদহীন রাতে বাড়িটার চারপাশে, তার পেছনের কবরের ওপর আর সেই নাম মোছা পাথরের পাশে গজিয়ে ওঠা একটা চারা গাছের কাছে ভাসত। লোকে সবসময় নিশ্চিত ছিল না ওই প্রেতমূর্তি কাউকে মেরে ফেলেছে কিনা, কিন্তু যতবার দেখেছে ততবারই একটা গভীর স্থায়ী ছাপ রেখে গেছে মানুষের মনে। বয়স্ক মানুষেরা এখনো ভয় পায়, যদিও শেষ 2 প্রজন্ম প্রায় ভুলেই গেছে। হয়তো কম ভাবা হয় বলেই এখন সেটা ম্লান হয়ে আসছে।
আচ্ছা বলো তো ম্যান্টন, যদি মানুষের আত্মার ছায়াও বিকৃত ছাপ পড়া চেহারা নেয়, তাহলে একটা বিকৃত বিশৃঙ্খল প্রকৃতির প্রেতমূর্তিকে, যা নিজেই প্রকৃতির বিরুদ্ধে একটা পাপ, কোন ভাষায় কোন রূপে তাকে ধরা সম্ভব? একটা মৃত বিকৃত মস্তিষ্কের দুঃস্বপ্ন থেকে যা তৈরি, সেই বাষ্পের মতো আতঙ্ক কি সত্যিকার অর্থেই একেবারে খাঁটিভাবে নামহীন নয়? রাত তখন গভীর হয়ে গিয়েছিল। নিঃশব্দ একটা বাদুড় আমার পাশ দিয়ে উড়ে গেল। মনে হয় ম্যান্টন কেউ ছুঁয়ে গিয়েছিল, কারণ আমি ওকে দেখতে না পেলেও টের পেলাম ও হাত তুলল। আর একটু পরে ও কথা বলল। ওই বাড়িটা, চিলেকোঠার জানলাওয়ালা বাড়িটা এখনো আছে? এখনো কি সেটা খালি পড়ে আছে? হ্যাঁ, আমি নিজে গিয়ে দেখেছি। আর তুমি তুমি সেখানে কিছু পেয়েছিলে? চিলেকোঠায় বা অন্য কোথাও? হাড় ছাদের কার্নিশের নিচে। ওই ছেলেটা হয়তো ওগুলোই দেখেছিল। যদিও একটু সংবেদনশীল হতো, জানলার কাছে কিছু দেখার দরকারই পড়তো না। শুধু এই হাড়গুলোই যথেষ্ট ছিল। সব কিছু যদি একই প্রাণী থেকে এসে থাকে, তাহলে সেটা নিশ্চয়ই কোনো এক ভয়ানক বিকারগ্রস্ত দানব ছিল। এমন হাড় পৃথিবীতে ফেলে রাখা যায় না, তাই তাই একটা বস্তায় ভরে আমি সেগুলোকে বাড়ির পিছনের কবরে একটা ফাঁক দিয়ে নামিয়ে দিয়েছিলাম। খুলিটা দেখলে তুমি চমকে যেতে ম্যান্টন। 4 ইঞ্চি লম্বা শিং, কিন্তু মুখ আর চোয়াল তোমার আমার থেকে খুব একটা আলাদা নয়। তখন সত্যি একটা কাঁপুনি ওর শরীর দিয়ে বয়ে গেল, কিন্তু ওর কৌতূহল তখনও শেষ হয়নি। আর জানলার কাঁচ? কিছুই নেই, দুটো ফ্রেমই খালি। পুরনো হীরক আকৃতির জালির জানলা, যেটার চল উঠে গেছে 1700 সালেরও আগে। আমার মনে হয় না 100 বছরেরও বেশি সময় ধরে ওখানে কোনো কাঁচ ছিল। হয়তো ওই ছেলেটাই ভেঙেছিল, যদি ও অতদূর পৌঁছে থাকে। কিংবদন্তি সেটা বলে না। আমি ওই বাড়িটা দেখতে চাই। কাটা কাঁচ থাকুক বা না থাকুক, আমাকে একটু ঘুরে দেখতেই হবে। যে কবরে তুমি ওই হাড়গুলো রেখেছিলে, আর নাম না লেখা সেই আর একটা কবর, পুরো ব্যাপারটা নিশ্চয়ই বেশ ভয়ঙ্কর কিছু। তুমি তো দেখেইছ, যতক্ষণ না অন্ধকার নেমেছিল। আমার এই বন্ধু যতটা ভেবেছিলাম তার চেয়ে ঢের বেশি প্রভাবিত হয়ে পড়েছিল। আমার এই নিরীহ নাটকীয়তা শুনে ও ভয় পেয়ে আমার কাছ থেকে সরে গেল, আর গলা থেকে বেরিয়ে এলো একটা অদ্ভুত দম বন্ধ করা আওয়াজ। অনেক দিনের চেপে রাখা একটা কিছু যেন হঠাৎ ভেঙে পড়ল। শব্দটা অদ্ভুত ছিল, আর ভয়ঙ্কর ব্যাপার হলো সেই শব্দের একটা জবাব এলো। সেই বাড়ির প্রতিটা জানলার ফ্রেম কয়েক দশক আগেই খসে পড়েছিল। দেখারও দরকার হলো না, আমি ঠিক জানতাম কোন জানলাটা এইমাত্র খুলল। কিছু একটা
আমাকে সেই সমাধি থেকে ছুঁড়ে ফেললো। ছাল ছটপট করা, যার আকারের কোনো নামই আমি দিতে পারছি না। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তার আগেই ভাগ্যিস, নাহলে বুঝে ফেলতাম এর মানে কি। আমাদের দুজনের জ্ঞান ফিরেছিল প্রায় একই সময় সেন্ট মেরিজ হসপিটালে। এক কৃষক দুপুরবেলা আমাদের খুঁজে পেয়েছিল মেডো হিলের ওপারে একটা মাঠে, কবরখানা থেকে 1 মাইল দূরে, যেখানে নাকি এক সময় একটা পুরনো কসাইখানা ছিল। ম্যান্টনের বুকে 2টো গভীর ক্ষত, পিঠে কাটা ছেঁড়া। আমার শুধু কালশিটে পড়েছিল, সারা গায়ে অদ্ভুত সব দাগ, আর তাদের মধ্যে একটা একদম পরিষ্কার একটা খুঁড়ের ছাপ। ডাক্তারদের কাছে ম্যান্টন কিছুই বলেনি, যতক্ষণ না জেনে নিয়েছিল আমাদের ক্ষত ঠিক কেমন। তারপর বলল, আমরা একটা হিংস্র ষাঁড়ের হাতে আহত হয়েছি, এবং ষাঁড়টা কোথায় গেল সেটা কেউ জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি। ভগবানের দোহাই ম্যান্টন, জিনিসটা কি ছিল? ওই দাগগুলো কি ঠিক সেরকমই ছিল আমার গল্পে জিনিসটার মতো? না, মোটেও সেরকম ছিল না। তাহলে ওটা ছিল সব জায়গায় একটা জেলেটিনের মতো, পিছের কিছু একটা, অথচ তার আকার ছিল 1000টা ভয়ঙ্কর আকার, যেমনটা আগে কখনো দেখিনি। চোখ ছিল ওতে, আর একটা দাগ। ওটা ছিল সেই গহ্বর, সেই ঘূর্ণিপাক, চূড়ান্ত জঘন্যতা কাটার। ওটাই ছিল তোমার নামহীন। আপনারা শুনছিলেন H.P. লাভক্রাফটের র্যান্ডলফ কার্টার সিরিজের দি আননেমেবল। আজকে কার্টার এবং ম্যান্টনের চরিত্রে ছিলাম আমি, আপনাদের গল্প বলিয়ে সায়ন। পর্ব পরিচালনা, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীতে আবারও আমি, আপনাদের গল্প বলিয়ে সায়ন। অ্যান্ড ফাইনালি থাম্বনেইল ডিজাইনে গুগল বাবাজির জেমিনাই। তাহলে কেমন লাগলো আজকের গল্প? র্যান্ডলফ কার্টার সিরিজের বাকি গল্পগুলো শুনতে চান নিশ্চয়ই? যদি চান তাহলে নিচে কমেন্টসে গিয়ে বলুন, নিশ্চয়ই শোনাবো। আর পরের সপ্তাহে আবারও ফিরছি এমন একজনকে নিয়ে যাকে আপনারা বেশ ভালোবাসেন। কে সেটা বলতে গেলে বলি যে এলিমেন্টারি, মাই ডিয়ার অডিয়েন্স।